বিশাল পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 6 এর 6 নম্বর স্কুলটা বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় আর তারকেশ্বর গার্লস হাই স্কুলের যে সেকেন্ড পার্ট, মানে প্রথম পার্টে তো দেখো 1 আর 2 নম্বরে সবগুলো করে দিয়েছি। আজকে সেকেন্ড পার্ট হবে, যেখানে 3 সবগুলো করে দেখাবো। তো তোমরা যারা ফার্স্ট পার্টটা দেখোনি এখনো, তো সবাইকে আগে ফার্স্ট পার্টটা দেখে আসো, দেন এটা। তো আমি এই ভিডিওটাকে তোমার ওইটার সাথে পিন করে দেবো, ওইটা দেখার পরে তোমরা এটা পেয়ে যাবে, আর এটাকে ওইটার সাথে পিন করে দেবো, তোমরা আগে ওইটা দেখে নেবে। ঠিক আছে, চলো দেখো প্রথম কোশ্চেনটা দেখো। 3 এর 1 একটা সরল দিয়েছে, এটা প্রতিটা স্কুলেই বোধহয় আছে, এটা আমি আগেও করে দিয়েছি, তবুও করে দিচ্ছি। আগে ব্র্যাকেটের ভেতরে কাজ করবো, মানে এইটুকু করবো। 1 মাইনাস 1/2 ভাগ 2 এত 1 2 বিয়োগ, এই দুটোর গসাগু হলো 6, লসাগু 6, 3 দুগুণে 6, 2 মাইনাস 1, যা ব্র্যাকেট আছে সব দিয়ে দাও। এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট। ওকে, চলো এবার পরেরটুকু। এইটুকুকে করো এবার, এইটুকুর গোটাটুকু লসাগু কত? 2 আর 1। দেখো এখানে এটার জন্য আলাদা করে লাইন করবো না, 2 আর 1, 2 থেকে 1 বাদ দিলে হবে 1। এবার এই লসাগু হলো 6, 2 এর সাথে কত গুণ করলে 6 হবে? 3 গুণ করলে, সেই 3টা এর সাথে গুণ করবো, মাইনাস 1। 6 এর সাথে কত গুণ করলে 6 হবে? 1 গুণ করলে সেই 1টা আবার এর সাথে গুণ করবো, 1 ওকে 1। ওকে, চলো এইটার জন্য আলাদা লাইন করবো না, 3 এর থেকে 1 বাদ দিলে হবে। এইটুকু দেখো মুছে দিচ্ছি, কিন্তু 3 এর থেকে তোমরা কিন্তু আরেকটা লাইন করবে, তারপরে যেহেতু আমার বোর্ডে জায়গা কম তাই আমাকে মুছে মুছে করতে হবে। 3 এর থেকে 1 বাদ দিলে হবে 2। এইটা কাটাকাটি যায়, পরে করছি। 1 মাইনাস 2 মাইনাস 1 এর 2 গুণ, এটা দেখো কিছু নেই, মানে এর সম্পর্ক 2 এর 6। এবার এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ, এবার সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট, এই 2 আর এই 2 কেটে যায়। ঠিক আছে, তাহলে এখানে কি থাকলো? 1 মাইনাস 1/2 ভাগ এটা, তাহলে উপরে থাকছে হলো 2। দেখো এখানে কি থাকছে, তাহলে এই গোটাটুকু মুছে দিলাম, এখানে উপরে এটা কেটে গেল, উপরে থাকলো 1, নিচে থাকলো 6, তাহলে 1 এর 6। এখানে গোটাটার বদলে আমি লিখতে পারি 1 এর 6। ঠিক আছে, এখানে তোমাদের জন্য আমি করে দিচ্ছি, পাশে লিখে রাখছি 1 এর 2 গুণ 2 এর 6, 2 এর 6, এটা কাটলো, সমান সমান হলো 1 এর 6, সেটা এখানে লিখলাম। ওকে, এবার এই 6টাকে এখানে বিয়োগ দিলে এদের লসাগু হলো 6। 2 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 এর সাথে কত গুণ করলে 6 হবে? 6 গুণ করলে 6 গুণে 12 বিয়োগ 1। ওকে, এবার ভাগ আছে এখানে, এই সেকেন্ড ব্র্যাকেটেরও কাজ শেষ, এবার থার্ড ব্র্যাকেটটা দেবো, সমান সমান এখানে দেখো এখানে 11 করে দিচ্ছি, 12 থেকে 1 বাদ দিলে 11। ঠিক আছে, এবার 1 বিয়োগ হাফ, ভাগ আছে, আমরা কি জানি ভাগের পরে ভাগ থাকলে যেখানে ভাগ দেবো সেখানে গুণ চিহ্ন দেবো এবং পরের সংখ্যাটাকে উল্টে দেবো। 6 এর 11 3, তাহলে হলো সমান সমান 1, সমান সমান 1 বিয়োগ 3 এর 11, সমান সমান 11 যদি লসাগু করো তাহলে হবে 11 কে 11 মাইনাস 3, সমান সমান হয় 8, 8 এর 11। ঠিক আছে, বোঝা গেল? স্টেপ বাই স্টেপ পরে পরে করলাম। ওকে, তোমরা টুকে নাও। দুই একটা দেখো, 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সব থেকে বেশি কতজন সংখ্যক সমানভাবে দেওয়া যাবে। এবার সব থেকে বেশি বলেছে, তার মানে আমাকে অবশ্যই গসাগু করতে হবে। তারপরেও দেখো এমন দুটো, একটা রসগোল্লা আছে 48টা আর 64টা, এই হারে তোমার রসগোল্লা আছে, এখানে একটা 48টা রসগোল্লা আছে আর এখানে 64টা রসগোল্লা আছে। এমনভাবে প্রত্যেককে এমন একটা সংখ্যায় দিতে হবে যাকে দিয়ে তোমার ওই রসগোল্লা ঠিকঠাক সংখ্যায় মিলে যাবে এবং তোমার সন্দেশও ঠিকঠাক সংখ্যায় মিলে যাবে, কোনোটা পড়ে থাকবে না। তাহলে রসগোল্লা পাবে কতগুলো করে দেখা যাক। তাহলে দেখো এমন কোনো একটা সংখ্যা দিতে হবে যেই সংখ্যা দিয়ে 48কে ভাগ করতে পারবো এবং 64কেও ভাগ করতে পারবো। ঠিক আছে, যেই সংখ্যাটা দুটো দিয়ে আমি এদেরকে ভাগ করতে পারবো, ভাগ করলে মিলে যাবে। তাহলে লিখবো নির্ণেয় লসাগু, নির্ণেয় গসাগু, যেহেতু আমার এখানে সব থেকে বেশি বলেছে তাই গসাগু করতে হবে। 48 আর হলো 64, এদের গসাগু করলে প্রথমে 2 দিয়ে দাও, 2 দিয়ে দিলে হবে 2 4 3 2, আবার 2 দিয়ে দাও 12 16, আবার 2 দিয়ে দাও 6 8, আবার 2 দিয়ে দাও 3 4, আর যায় না, তাহলে হলো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ও এই সাইডের লসাগু নেবো, তার মানে এই সাইডের গসাগু নেবো, এই সাইডের নেবো, 2 4 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে নিম্ন গসাগু হলো কত? নিম্ন গসাগু সমান সমান হলো 16। অর্থাৎ দেখো 16টা করে যদি রসগোল্লা দাও এবং 16টা করে সন্দেশ দাও প্রত্যেকজনকে, তাহলে দেখো 4 3 16
3 ষোলং 48 আর 4 ষোলং 64, ঠিক আছে। তাহলে এক একজনের 16টা করে যদি দাও তাহলে 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবে, তাহলে আর ভাঙতে হবে না। তাহলে কি করবো, যে কতজন সব থেকে বেশি না ভেঙে সব থেকে বেশি কতজনের মধ্যে দিতে হবে, তাহলে প্রত্যেক জনকে 16 জনের মধ্যে যদি দাও তাহলে দেখো 3টে করে তোমার 16 জনের মধ্যে যদি দাও তাহলে 3টে করে রসগোল্লা পেয়ে যাবে আর 4টে করে সন্দেশ পেয়ে যাবে, তাহলে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ সবচেয়ে বেশি 16 জনের মধ্যে না ভেঙে ভাগ করে দেওয়া যাবে, ভাগ করে দেওয়া যাবে। ক্লিয়ার? মুছে দিলাম। 3 নাম্বারটা, 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কত ট্রাক্টর লাগবে? ঠিক আছে, দেখো 360 বিঘা জমিকে 20 দিন ধরে চাষ করবে, 4টি ট্রাক্টরে হয়ে যেত, কেন 20 দিন। এবার সেইখানে দেখো জমির সংখ্যা কিন্তু প্রচুর বেড়ে গেছে, আগে ছিল 360, এখন হয়ে গেছে 1800, 1800 বিঘা। সেই জমি চাষ করতে 10 দিনের মধ্যে করতে হবে, এবং তোমার আগে ছিল 360 বিঘা 20 দিনের মধ্যে চাষ করবে, আর এবার হলো 1800 বিঘা জমি 10 দিনে চাষ করবে, তাহলে ট্রাক্টর তো অনেক বেশি লাগবে, তাই না? তাহলে দেখা যাক প্রশ্নটা সমানুপাতি করবো। প্রথমে হলো বিঘা বা জমি, তারপরে হলো তোমার ট্রাক্টর বের করতে হবে, তাহলে দিন আর ট্রাক্টর সংখ্যা। সংখ্যা দেখো, যেটাকে আমরা বের করি সেটাকে লাস্টে রাখি, ঠিক আছে, তাহলে নাহলে কিন্তু তুমি গুলিয়ে ফেলবে। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে আমাদের 4টি ট্রাক্টর পাই। এবার 360 এর বদলে 1800 বিঘা জমিকে 10 দিনের মধ্যে করতে কতগুলো ট্রাক্টর লাগবে? তাহলে এবার দেখো বিঘা 360 বিঘা জমি 20 দিনে 4টি ট্রাক্টর লাগে। তাহলে 360 বিঘা জমি যদি এক দিনের মধ্যে করতে চাই তাহলে ট্রাক্টর কি হবে? 4 গুণ 20, এতগুলো ট্রাক্টর লাগবে, তাই না? তোমার ধরো 360 বিঘা জমি 20 দিনে করছিলে তাই 4টে লাগলো, এখন যদি তুমি এক দিনের মধ্যে করতে চাও তাহলে নিশ্চয়ই বেশি লাগবে। হলো, এবার হলো কত, 1 বিঘা জমিকে যদি এক দিনে করো তাহলে এবার 1 বিঘাটা কি হবে, এর মধ্যে ভাগ হয়ে যাবে, 4 গুণ 20, 360। এবার দেখো কি বলেছে, 1800 বিঘা জমি এক দিনে যদি করে তাহলে 1800 বিঘা 360 বিঘা জমি যদি একদিন এতদিন লাগে তাহলে 1800 বিঘা জমি করতে কত হবে, 1800 গুণ হবে এর সাথে 4 গুণ 20 বাই 360 ইন্টু 1800, বাড়বে, টাইম বেশি লাগবে, ট্রাক্টর বেশি লাগবে। এবার সেইটা ধরো 1800 এক দিনের বদলে 20 দিনে 10 দিনের মধ্যে ভাগ হয়ে যাবে, তাহলে 10 ভাগ হবে এর সাথে 10 ভাগ হবে, 4 গুণ 20 360 গুণ 1800 গুণ তোমার ভাগ হবে নিচে কত, 10 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, 18 দ্বিগুণে 36 কাটলাম, 2 হলো 2 দ্বিগুণে 4, 40টি ট্রাক্টর লাগবে। ঠিক আছে, বুঝতে পারলে লেখাটা, বুঝতে পারলে? ঠিক আছে, তোমাদের আমি আরেকটা শর্ট এটাকে টুকে নাও। ওকে, চলো এবার দেখো একটা শর্টকাট যেটার জন্য তোমাদের যাতে এই ক্যালকুলেশনটা বা লেখাটা তোমরা যদি ভুলেও যাও তাহলে যেন ভুল না হয় অঙ্কটা, তার জন্য আমি একটা কিছু শিখিয়ে দিচ্ছি শর্টকাটে, যে সেটা তোমরা ভুলবে না। যেমন ধরো বিঘা, দিন আর ট্রাক্টর, এই ট্রাক্টরটা আমাকে বের করতে হবে, তাহলে এ থাকবে আমাদের মধ্যমণি, মানে মাঝখানে থাকবে, মানে একে ধরে সবকিছু। এবার ধরো ট্রাক্টর আর বিঘার সাথে সম্পর্ক, তাহলে যারটা বের করতে হবে, যার উপরে জিজ্ঞাসা চিহ্ন আছে তাকে আগে লিখবে। ওকে, এটা রাফেও করে নিতে পারো, তাহলে তোমার ক্যালকুলেশনটা ভুল হবে না, তারপরে তুমি লেখাটা তোমার নিজের মতন করে লিখবে। ট্রাক্টর হলো, এবার ধরো বিঘা জমি, তাহলে 4টে ট্রাক্টর 360 বিঘা জমি চাষ করে, 1800 বিঘা জমি চাষ করতে নিশ্চয়ই বেশি ট্রাক্টর লাগবে, তাহলে আমার জমি বাড়লে ট্রাক্টরও বাড়ছে, আবার জমি কমে গেলে ট্রাক্টরও কম লাগছে, তাহলে এটার সাথে এটা সরল সম্পর্ক হলে উল্টে যায়, উল্টে গেলে এটা ধরো নিচেরটা উপরে আছে, উপরেরটা নিচে চলে আসবে, 1800/360। আর দেখো ট্রাক্টর ধরো তুমি যেই যত বিঘা জমি চাষ করছো
চাষ করতে যত বেশি ট্রাক্টর দিচ্ছ, যত ট্রাক্টর তুমি বেশি দেবে, তত দিন সংখ্যা তোমার কম লাগবে, তাতে চাষটা হয়ে যাবে। আর দিন যত বাড়াবে ট্রাক্টর তত কম লাগছে। তার মানে দেখো 4টে ট্রাক্টর 20 দিন শেষ করেছে, আর 10 দিনে শেষ করতে গেলে নিশ্চয়ই আরো মানে দিন কমালো, তোমার ট্রাক্টর আমাকে বাড়াতে হবে। এই যে বাড়ানো, একটা বাড়বে একটা কমলে, এটা যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে যা আছে অ্যাজ ইট ইজ লিখতে হয়। 20 ওপরে আছে উপরে, 10 নিচে আছে 10 নিচে। এবার দেখো কাটাকাটি করো, এই দুটো শূন্য, এটা কেটে দাও, এটা থাকে না, এটা কাটছি না। 18 দুগুণে 36, 2 2 2 2 2 কাটো, 2 দুগুণে 40। ঠিক আছে, এটা তোমরা রাফে করে নেবে, এটা শর্টে, তারপরে ওই লেখাটা লিখবে। ঠিক আছে, তাহলে ভুল হবে না, এটা অনেক শর্ট বা এটাতে নিখুঁত হবে। এটা শিখিয়ে দিলাম একটা প্রসেস। চলো 3-এর 4 নাম্বার। হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা চাল মজুদ আছে, কিন্তু 30 কিগ্রা চাল নষ্ট হয়ে গেল, 5 জন ছাত্র বাড়িও চলে গেল। তাহলে দেখো 20 জন ছাত্র 30 দিনের জন্য 150 কেজি চাল খেতে পারে, এটা একটা হিসাবে রাখা আছে। ওকে, কিন্তু 30 কিগ্রা চাল নষ্ট হয়ে গেল, এখন 5 জন ছাত্র বাড়িও চলে গেল। তাহলে নর্মাল হিসাবটা আমি লিখবো, যে হলো ছাত্র সংখ্যা, আগে কি লিখবো, চাল জন ছাত্র আর দিন কত, বাকি চাল কত দিন চলবে, তাহলে দিনটা যেহেতু বের করতে হবে তাই দিন লাস্টে। আগে হলো চাল, আগে হলো ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা আর হলো চাল আর হলো দিন। ছাত্র সংখ্যা কত, ছাত্র সংখ্যা 20 জন ছাত্র যদি ঠিকঠাক খায় তাহলে 150 কেজি চালে এদের 30টা দিন চলে। এবার বলেছে 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, 5 জন ছাত্র বাড়ি যাওয়া মানে 15 জন হয়ে গেল। দেখো 20 বিয়োগ 5 সমান 15 জন হয়ে গেল। আর তোমার 150 কিগ্রা চাল ছিল, সেখান থেকে 30 কেজি চাল নষ্ট হয়ে গেছে, 150 থেকে 30 কেজি চাল নষ্ট হয়ে গেছে, তাহলে 120 কেজি চাল বাকি রয়েছে। 120 কেজি চালে কতদিন চলবে, এটাকে যদি সেই শর্টকাটে করি তাহলে কি হবে, দেখো দিনটাকে যদি ধরি, আগে সাইডে করে নেবো এটা, দিনটাকে যদি ধরি, তো দিনের সাথে যত তোমার চাল বেশি নেবে তত তোমার বেশি দিন চলবে, যত চাল কম থাকবে তত কম চলবে, স্বাভাবিক হিসাব। তাহলে এটার সাথে এটা সরল সম্পর্ক হলে কি বলেছি, উল্টে যায়, 120 উপরে চলে আসবে আর 150 নিচে চলে আসবে। আর ছাত্র সংখ্যা, ছাত্র যত বাড়বে দিন তত কম চলবে। দেখো তোমার যে চালটাতে তোমার 20 জন খেতে পারতো, সে চালটা মানে ছাত্র যদি বেড়ে যায় তাহলে তোমার দিন কি সে কটা চলবে, ধরো 20 জন ছাত্র 30 দিন খেতে পারে, 15 জন ছাত্র খেলে 15 জন হলো, সেই 30 দিন কি 30 দিনের থেকে বেশি চলবে না, কারণ এখানে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে আর দিন সংখ্যা তার জন্য বেশি বেড়ে যাবে। ছাত্র যত কমবে, মানে ধরো যত ছাত্র আছে, ধরো একটা গ্রুপ ছাত্র 20 জনের 30 দিনের খাবারের মধ্যে আছে, সেখানে এখন 20 জনের জায়গায় 50 জন হয়ে গেল, তাহলে 30 জন করে খেতে পারবে, নিশ্চয়ই কম দিন চলবে, কেন কিনা ওই যে যারা এক্সট্রা এসছে তারাও তো খাবে, খেলে তো কমবে। তাহলে মানে যত বেশি ছাত্র বাড়বে তত দিন সংখ্যা আমার কমতে লাগবে। তাহলে এটার সাথে একটা ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত থাকলে অ্যাজ ইট ইজ লিখবো 20/15। ঠিক আছে, তাহলে এইটা দেখো 0 কেটে দাও, 15 দুগুণে 30, 2 হলো, আর হলো 5 দিয়ে কাটো, এখানে একটা 15 আছে, তাহলে এখানে 5 দিয়ে কাটলে হলো, 3 দিয়ে কাটলো, 3 4 12, 3 5 15, 4 5 20, 4 4 16, 16 দুগুণে 32 হলো। ঠিক আছে, এবার দেখো এইটাকে যদি আমরা এখানে থাকি, এটা যদি এবার লিখি যে 20 জন ছাত্রর 150 কেজি চালে 30 দিন চলে, তাহলে 20 জন ছাত্রের 1 কেজি চালে কতদিন চলবে, 1 কেজি চালে দেখো 20 জন ছাত্রের 150 কেজি চালে এবার 30 দিন চলছিল। এবার 20 জন ছাত্রের 1 কেজি চাল মানে কি, 20 জনের মধ্যে জাস্ট 1 কেজি চাল মানে একটা, মানে কয়েকটা ভাগ করে পাবে, মানে এক বাটি করে ভাগ পাবে না, তাহলে বুঝতে পারছো, তাহলে এটা ভাগ হয়ে যাবে 30 ভাগ 150, তাই না। এবার ধরো একজন ছাত্রের 1 কেজি চালে, এবার একজনের মধ্যে কি হবে, এটা গুণ হয়ে যাবে। এবার একজন হলো, যেহেতু 150 এত, এবার একজন ছাত্র বলেছে তাই 100 একজনের 20 এর মধ্যে ভাগ হয়ে যাবে, মানে গুণ হয়ে যাবে। একজন ছাত্রের 1 কেজি চালে কতদিন চলবে, এবার এটা ধরো 20 জন ছাত্রের 150 কেজি চাল, মানে 20 জন ছাত্রের মধ্যে 1 কেজি চাল, এবার 20 জন ছাত্রের একজন ছাত্রের এবার কত, তার মানে 20টা এর সাথে কমে গেল, তাহলে ভাগ গুণ হয়ে যাবে। আর কত আছে, 15 জন ছাত্রের 1 কেজি চালে কত চলে, এবার 15 জনের মধ্যে ভাগ হবে ব্যাপারটা, 15 জনের মধ্যে ভাগ হলে কত হবে, 30 150 গুণ 20, 15 জনের মধ্যে 15 জনের ছাত্রের 1 কেজি না হয়ে 120 কেজি, এবার একটু বাঁচলো 120 কেজি, এবার 120 কেজি হলে এর সাথে 120 কেজি গুণ হয়ে যাবে। ঠিক আছে, এটা কাটলে তোমার
এই 0 এই 0 কেটে দাও, এটা এটা কাটো, তোমার হলো 5 4 120, এটা হলো তোমার 20 ছিল তাই না, 20 ছিল। আচ্ছা আবার নতুন করে কাটাকাটিটা করি। 30 গুণ 120 150 20/15, এই যে মানে এই আগে কেটেছিলাম, এটা দেখো এই 0 এই 0 কেটে দিলাম, 120 আর এই 0 এই 0 কাটা গেল, এই 15 এই 15 2 হলো, আর এই 15 এইটা কাটলাম 5 হলো, এটা হলো 4 হলো, এটা এটা 4 হলো, 4 4 16 16 দুগুণে 32 দিন চলবে। বোঝা গেল অঙ্কটা? মুছে দিলাম। সমানুপাতের অঙ্ক তুমি যেভাবে করবে সেইভাবেই ঠিক হবে, ঠিক আছে? অখিলবাবু অবসর গ্রহণের সময় তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করে, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। হিসাব করে দেখি অখিলবাবুর স্ত্রী ও 2 ছেলের মধ্যে কত অংশ সম্পত্তি দিলেন। মনে করি মোট সম্পত্তি 1 অংশ, মনে করি অখিলবাবুর মোট সম্পত্তি 1 অংশ, ওকে? তার সম্পত্তি 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করে, তাহলে এই 1 অংশের 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করে, তাহলে 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করার পর বাকি আছে কত? 1 অংশ ছিল টোটাল, 1 অংশ থেকে 1/4 বাদ দিয়েছে। দেখো 1 অংশ ছিল, 1 অংশ থেকে 1/4 বাদ দিয়েছে, তাহলে 4 ভাগের 1 ভাগ দান করেছে, এখনো 4 ভাগের 3 ভাগ বাকি আছে, এত অংশ বাকি আছে। ওকে, ক্লিয়ার? বুঝতে পারলে? এবার দেখো বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, তাহলে বাকি সম্পত্তির 1/6 অংশ, তাহলে অতএব 3/4 1/6 অংশ, অর্থাৎ এটা কাটো, তাহলে হলো 1/8 অংশ, 1/8 অংশ স্ত্রীকে দেন, এত অংশ স্ত্রীকে দেন। এবার কি রয়েছে দেখো, 3/4 ছিল, 3/4 এখনো 5/6 অংশ বাকি রয়েছে, তাই না? তাহলে 5/8 অংশ এখনো বাকি রয়েছে, অংশ বাকি আছে। 3/4 অংশ মানে 5/6 অংশটা কোথা থেকে আসছে সেটা ভাবছো তো? বলে দিচ্ছি দেখো, অঙ্কতে বলেছে দেখো 3/4 অংশের মানে বাকি অংশের 1/6 অংশ স্ত্রীকে দিয়েছে, তাহলে 6 ভাগের 1 ভাগ স্ত্রীকে দিয়েছে, তাহলে এখনো 6 ভাগের মধ্যে 5 ভাগ বাকি রয়েছে না, তাহলে 3/4 5 ভাগের 6 ভাগ এখনো বাকি রয়েছে, এই অংশটা বাকি রয়েছে, এই অংশটা কার মধ্যে ভাগ হবে? 2 ছেলের মধ্যে ভাগ হবে। তাহলে লিখবো যে 5/8 এর মধ্যে 2 ছেলের মধ্যে ভাগ হবে, অর্থাৎ তাহলে কি 5/8 ভাগ 2, তাহলে আমরা কি জানি এতক্ষণ শিখে এসেছি যে যেখানে আমরা ভাগ দেখবো সেটাকে কি করব? গুণ দেবো এবং পরের সংখ্যাটাকে উল্টে দেবো। উল্টানোর সময় নিচে কিছু নেই, তার মানে সব সংখ্যার নিচে যদি কিছু না থাকে তাহলে প্রত্যেকটা সংখ্যার নিচে 1 থাকে, তাহলে একটা উপরে চলে যাবে, 2টা নিচে চলে আসবে, তাহলে 5 5 হয়ে যাবে আর নিচে হয়ে যাবে 16, 5/16, তাহলে 2 ছেলের মধ্যে ভাগ হবে কত অংশ? প্রত্যেকে পাবে কত? 5/16 অংশ করে পাবে, প্রত্যেকে 5/16 অংশ করে পাবে। বোঝা গেল? দেখো দেখে নাও, মুছে দিলাম এবার। তিনের 6 লাস্টেরটা, রমা তার টাকা 2/5 অংশ ভাইকে এবং 3/10 অংশ বোনকে দেওয়ার পরে তার কাছে আর 180 টাকা পড়ে রইল। প্রথমে রমার কাছে কত ছিল? মনে করি রমার কাছে ফার্স্টে 1 অংশ ছিল, আচ্ছা, সেখান থেকে তার টাকা 2/5 অংশ ভাইকে দিল, 2/5 অংশ ভাইকে এবং 3/10 অংশ বোনকে দেওয়ার পরে, তাহলে দুজনকে দেওয়ার পরে দুজনকে মোট দিল কত? দুজনকে মোট দিল কত টাকা? 2/5 যোগ 3/10, এদের লসাগু হলো 10,
5 এর সাথে কত গুণ করলে 10 হবে? 2 গুণ করলে, সেই 2টা এর সাথে গুণ করলে হবে 4 যোগ 3, তাহলে 7-এর 10 অংশ। এত অংশ কিন্তু অলরেডি রমা দিয়ে দিয়েছে। এবার 10 ভাগের মধ্যে 7 ভাগ দিয়েছে, তাহলে বাকি আছে কত? বাকি আছে দেখো 10 ভাগের মধ্যে 7 ভাগ দিয়েছে, এখন 10 ভাগের মধ্যে 3 ভাগ বাকি রয়েছে, তাহলে 3-এর 10 অংশ, এত অংশ বাকি রয়েছে, তাই না? তাহলে তুমি যদি না হয় তাহলে কি করবে? মোট মনে করি এক অংশ ভিতরে এত তো দিয়েছে, মোট এত টাকা হয়েছে, তাহলে বাকি রয়েছে কত? 1-এর থেকে এটা বিয়োগ দিলে বেরিয়ে যাবে, সেটাই করলাম। আর মধ্যে কথা হলো 10 ভাগে 7 ভাগ দিয়েছে, 10 ভাগে এখনো 3 ভাগ বাকি পড়ে রয়েছে, তাই এত অংশ বাকি রয়েছে। এবার বলছে এই টাকাটাই মানে হলো 180 টাকা, তাহলে লিখবো অংশ সমান সমান অংশ আর হলো তোমার টাকা। তাহলে রমার কাছে প্রথমে কত টাকা? তাহলে অংশ 3-এর 10 অংশ সমান সমান 180 টাকা বলে দিয়েছে, তাই না? বলেছে যত টাকা বাকি আছে, যত অংশ বাকি রয়েছে সেটা হলো 180 টাকা। আর রমার কাছে কত টাকা প্রথমে ছিল? তাহলে আমি ফার্স্টে মনে করেছিলাম না, রমার কাছে মনে করি এক অংশ আছে, তাহলে এক অংশের মান বের করব কত হবে। যেহেতু টাকা অংশ সরল সম্পর্ক, তাই এটা বাড়লে এটার সাথে এটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে? অংশ বাড়লে টাকাও বাড়ে, অতএব সহজ সম্পর্ক। তাহলে লিখব 3-এর 10 অংশ সমান সমান 180 টাকা। এক অংশের মান হবে কত? একের মান হবে কত? 180 ভাগ 3-এর 10। তার মানে আমরা কি জানি যে 180 ভাগ থাকলে সেটাকে কি করব? গুণ দেব এবং পরের সংখ্যাটাকে উল্টে দেব। এবার কাটলে হবে 3 6 18 সমান সমান 600 টাকা, ঠিক আছে? দেখে নাও, এবার টুকে নাও, তারপরে বোঝা গেল এটা? তাহলে এইখানে তোমাদের দেখো এই স্কুলটা শেষ হলো। এরপরে 7 নম্বর স্কুলটা একটা ভিডিওর মধ্যে করে দেবো, তোমরা দেখতে থাকো। আর তোমাদের কোথায় কি অসুবিধা হচ্ছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। তোমরা কিন্তু কমেন্টস করছো না, কেমন লাগছে সেটাও তোমরা জানাচ্ছ না, দেখে চলে যাচ্ছ। আর তোমরা যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।